এই যে যারা স্লোগান দিচ্ছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, মানে নিজেদের রাজাকার বলছে না, প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকার বলেছেন, তাই বিদ্রুপ করে বলছেন, উনি বলছেন আমাদের রাজাকার, পাল্টা স্লোগান দিচ্ছেন তুই রাজাকার তুই রাজাকার। এটাই ঠিক, এটাই ঠিক। আমি রাজনীতি করি অনেকগুলো বছর ধরে, এবং যখন মশিউর রহমান যাদু মিয়া রাজনীতিতে তার ব্যক্তিগত জীবনের প্রায় মধ্য গগনে, তখন আমি তাকে জানতাম। যখন জিয়াউর রহমান সাহেব ধীরে ধীরে দল গঠন করছেন, সেই সময় একটা তাল বদলের সময়, রাজনীতিতে অনেক ভাঙাচোরা হচ্ছে। অনেকে আছেন আমার রাজনৈতিক সতীর্থ, তারা ছেড়ে দিয়ে জিয়াউর রহমান সাহেবের দলে যোগ দিচ্ছেন, এবং সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটা বড় রকমের ভাঙন শুরু হয়েছে। আমি বলবো ডান থেকে বাম পর্যন্ত সবাই পট পরিবর্তনের পরেই সম্ভবত নতুন কিছু ভাবছিলেন। মাত্র 3.5 বছরের শাসনে পর্বত প্রমাণ জনপ্রিয়তা নিয়ে যিনি বাংলাদেশের নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন, প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেই শেখ মুজিবুর রহমান তার জনপ্রিয়তার তলানিতে চলে গেছিলেন। মানুষ একটা বিকল্প খুঁজছিল, সেই বিকল্পের চেষ্টাও ছিল, কিন্তু সত্যি সত্যি সেই রকম বিকল্প কখনো হয়নি, এবং সম্ভবত সেই জন্যেই জিয়াউর রহমানের মধ্যে মানুষ সেই বিকল্প খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল। মশিউর রহমান যাদু মিয়া যখন বিএনপিতে যোগ দিলেন, তখন আমি অনেক বামপন্থী নেতাকে বলতে শুনেছি, আমার সাথে ব্যক্তিগতভাবে যখন দেখা হয়েছে কথা হচ্ছে, তখনও বলেছেন এখন এই দলটার একটা কিছু হতে পারে, কারণ মশিউর রহমান যাদু মিয়া একজন অসাধারণ ভালো সংগঠক এবং নেতা। আমি আন্তরিকভাবে বলি, সামনাসামনি কোনোদিন আমার তার সাথে দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু তার বক্তৃতা শুনেছি আমি পল্টন ময়দানে, অন্যান্য জায়গাতে। তার মেয়ে রিটা রহমান, তার সঙ্গে আমার পরবর্তীতে পরিচয় হয়েছে, তার থেকেও আমি অনেক কথা শুনেছি, বিতর্কের কথাও শুনেছি, যেরকম একটু আগে মাহবুবুল্লাহ ভাই বললেন, ওটা একটা তির্যক কথাই বলেছেন, বিস্তারিত বলতে পারেননি, আমিও বিস্তারিত জানি না। কিন্তু আমি এটা মনে করি, আমরা যখন কোনো বড় মানুষের কথা স্মরণ করি, তখন আমাদের এই রকম করে ভাবা উচিত, ওই মানুষটার কাছ থেকে আমরা কি শিক্ষা পাই সাধারণভাবে, আর ভাবা দরকার, আর বোঝা দরকার সেই শিক্ষাকে আমরা বর্তমানের আলোকে কিভাবে প্রয়োগ করতে পারি, এবং সেটা যদি করতে হয় তাহলে সত্যি সত্যি সেই মানুষকে আদ্যপান্ত জানা দরকার। আমি যতটুকু জানি, এই যে অসাধারণ বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষিপ্রতা আমি যেরকম শুনেছি, এবং কর্মীদেরকে খুবই জাগ্রত করার, উদ্দীপ্ত করবার তার যে ক্ষমতা ছিল, আমি আবার বলি অন্যদের কাছ থেকে শোনা, সেটা এখন বাংলাদেশে প্রায় নাই। বাংলাদেশে এখন ব্যক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে রাজনীতিতে, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কোনো যৌথতা নেই। সমস্ত কর্মীর, সমস্ত দলের আকাঙ্ক্ষার অভিপ্রায় হিসেবে রাজনৈতিক দলের নেতৃত্ব কমই আসে, বরঞ্চ এরকম হয় কোনো একজন নেতা অধিষ্ঠিত হন এবং তিনি যেরকম করে রাজার অভিষেক হয়, সেই রকম করে সমস্ত দলকে পরিচালিত করতে থাকেন। ভেবে দেখেন, বর্তমান প্রসঙ্গে আসি, কালকে সারাদিন মধ্যরাত পর্যন্ত কি ঘটনা ঘটছে। এত বড় বর্বরতা, নিষ্ঠুরতা আমরা পাকিস্তান আমলে অন্তত আমি দেখেছি বলে মনে পড়ে না। মেয়েদের যেভাবে পিটাচ্ছে ছবি দেখেছেন, মেয়েরা যে টেলিভিশনের সামনে কিংবা অন্যান্য ইউটিউব বা অন্যান্য মাধ্যমের সামনে সে কাঁদছে, সেটা দেখলেই আপনার মন কাঁদবে। এত বড় বর্বরতা সারা দেশ জুড়ে কেন? আমি আজকে কয়েকজন বুদ্ধিজীবী বিবৃতি দেখলাম, কি বলে এরা, আমরা সবাই রাজাকার। এই রাজাকারের পক্ষে যারা স্লোগান দেয়, ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ তাদের দেখে নেবে। আরে এই ছাত্ররা তো বলে নেই যে তারা রাজাকার, এদেরকে রাজাকার বলেছে এই মহিলা যাকে আগে কোর্ট রায় দিয়েছিল রং হেডেড। রং হেডেড মানে কি? রং হেডের মানে যার মাথার ঠিকটাই,
আচ্ছা ভাবেন আমেরিকান ইলেকশনে বাইডেন প্রেসিডেন্সিয়াল ডিবেটে প্রথম যখন বাইডেন ফল্টার করলেন, একজনের নাম বলতে পারলেন না, ভুল করে আরেকজনের নাম বললেন, পরে সংশোধন করে আবার অরিজিনাল নাম বললেন, শুধু এই কারণে সবাই মনে করলো তার স্মৃতি বিভ্রাট হয়েছে, উনি ঠিক মতো সব কথা মনে করতে পারেন না, তার নেতা থাকা উচিত না। সমগ্র আমেরিকাতে সেটা চলছে। আর আমাদের দেশে একজন মানুষ প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি প্রথম বলেছেন একটু আগে আমি যেটা বললাম, আর তারপরে এই কোটার আন্দোলনে তিনি যে কাজটা করলেন, সমস্ত ছাত্ররা 18তে যখন আন্দোলন করে তখন তিনি রাগ করে সংসদের মধ্যে বললেন আমি কোটাই বাতিল করে দিলাম। এবং খেয়াল করেন উনি আবার সংবাদ সম্মেলনে বললেন তখন আমি একটা আবেগের বা রাগে বিরক্তিতে এই কথাটা বলেছিলাম। লজ্জা করা উচিত তার। এই মহিলা কিভাবে প্রধানমন্ত্রী থাকেন? এবং তারপরে তার চাইতে দুঃখজনক বিষয় হচ্ছে তিনি এবং তার চামচা যারা, তারা সবাই বলছে, এই যে যারা স্লোগান দিচ্ছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, মানে নিজেদের রাজাকার বলছে না, প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকার বলেছেন, তাই বিদ্রুপ করে বলছেন, উনি বলছেন আমাদের রাজাকার, পাল্টা স্লোগান দিচ্ছেন তুই রাজাকার তুই রাজাকার। এটাই ঠিক। এই রাজাকার আর মুক্তিযোদ্ধার তকমা নিয়ে দেশ শাসন করবার চেষ্টা করেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে সারা দেশকে নৃশংসভাবে শোষণ দমন নিপীড়ন করবার চেষ্টা করছেন, এই ছাত্ররা তার বিরুদ্ধে জেগেছে। ওদের ব্যাপারটা এরকম আছে জানেন, আমাদেরকে অনেক সময় বলতেন ভাই আপনি বিরোধী দল করছেন, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছেন, কথাবার্তা বলেন কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলবেন না। কেন? উনি কি ধোয়া তুলসী পাতা, দুধে ধোয়া? উনি যদি ভুল করেন বলা যাবে না? যখন শেখ মুজিব প্রধানমন্ত্রী ছিলেন উনি যখন বলেছেন লাল ঘোড়া দাবড়ে দেবো, তখন প্রতিবাদ করেনি? কিসের লাল ঘোড়া দাবড়াবে? আপনি গণতান্ত্রিকভাবে শাসন করলে সেরকম কথা বলতে পারেন না। আর গতকালকে যেটা হলো, কেবলমাত্র তার সম্পর্কে সমালোচনা করেছে বলে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কি ধরনের সন্ত্রাস করেছে। হাসপাতালের বিছানায় শুয়ে আমার আপনার সন্তানরা, শিক্ষার্থীরা রক্তাক্ত আহ্বান করেছে। 18 সালেও যখন আন্দোলন হয়েছিল তখন কোটার যারা নেতৃত্ব দিয়েছিলেন, একটু আগে আমি তাদের এক অনুষ্ঠানে ছিলাম, এই জন্য আমার দেরি হয়েছে, তখন তারা বলেছিল ওনার মধ্যে মায়ের ছবি দেখি, সামনে তাদের ছবি নিয়ে মিছিল করেছিল আর বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। মারের চোটে সোজা হয়ে গেছে। যখন আন্দোলন শেষ হয়েছে রাজনৈতিক দল করতে হয়েছে, আর এখন এই যারা আন্দোলন করছেন তারা 2 দিনের মধ্যেই সরাসরি ঘোষণা করেছেন তুই রাজাকার। আর সমস্ত বাংলার জনগণের কাছে, বুদ্ধিজীবীর কাছে, যারা লেখেন, যারা চিন্তা করেন, যারা মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, তাদের কাছে আবারও বলি, হাসপাতালের বিশালে শুয়ে রক্তাক্ত শিক্ষার্থীরা আমাদের কাছে বলেছেন আমাদেরকে রক্ষা করেন, আমাদের পাশে দাঁড়ান, এই আন্দোলনের সাথে থাকেন। এটাই আজকের বাংলাদেশের আবেদন। এই স্বৈরাচারকে যদি উৎখাত করতে হয়, এই নৃশংস শাসনের যদি অবসান করতে হয়, তাহলে তার সাথে দাঁড়াতে হবে আমাদের সবাইকে, আমাকে, আপনাকে, অন্যকে, প্রত্যেকে এই লড়াইয়ের মধ্যে অংশ নিতে হবে। আজকে মশিউর রহমান সাহেব জাদুবিয়ার স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখতে এসে এটাই আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changeTV.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changeTV.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে
হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।